Here you can see speaking class 01 how to give a presentation in English. ইংলিশে কিভাবে একটা প্রেজেন্টেশন দিতে হয়। এখানে আগে আমাদের এই ইন্ট্রোডাক্টরি পার্ট বা গ্রিটিংস সম্পর্কে একটু কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। অর্থাৎ কিভাবে ইংলিশে কথা বলা শুরু করা যায়, স্পিকিং করা শুরু করা যায়, প্রেজেন্টেশন দিতে গেলে মেইনলি কোন ধরনের সেন্টেন্স গুলো ব্যবহার করলে আপনার প্রেজেন্টেশনটা বা আপনার স্পিকিংটা স্মার্ট অ্যান্ড সেটা পলাইটনেস ক্রিয়েট করতে পারে, এটা বুঝতে হবে। দেখেন, আপনি যে টপিকের উপরেই কথা বলতে যান না কেন, আপনি যে বিষয়টা ইংলিশে ডিসক্রাইব করতে যান না কেন, যদি আপনার গ্রিটিংস বা ইন্ট্রোডাকশন যদি ভালো না হয়, সেখানে যদি গ্রামেটিক্যাল মিস্টেক চলে আসে, তাহলে পরবর্তী পার্ট, পরবর্তী অংশগুলো কিন্তু কেউ আর শুনতে চাইবে না, দেখতে চাইবে না, বুঝতে চাইবে না। তো দেখেন এখানে কি বলছে, হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, কিভাবে আমরা অডিয়েন্সের সামনে ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারি, ভালো একটা প্রেজেন্টেশন আমরা শুরু করতে পারি। তো এখানে বলছে স্টার্টিং সিস্টেম ওয়ান। কি বলছে দেখেন, এখানে কয়েকটা স্টার্টিং সিস্টেম দেওয়া আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন অ্যান্ড ইংলিশে কথা বলতে পারেন। যে কোনো টপিকের উপর স্পিকিং করতে গেলে বা প্রেজেন্টেশন দিতে গেলে আপনাকে মূলত এইটা বা এই বিষয়গুলো যেটা আমি বলছি আপনাকে মেনটেন করতে হবে। তো দেখেন কি বলছে, গুড আফটারনুন এভরিওয়ান। এখানে আপনি ফার্স্ট একটা সালাম দিবেন, আপনি আসসালামু আলাইকুম এইভাবে গ্রিটিংসটা দিতে পারেন, অথবা এই যেটা দেখছেন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এইভাবে কথাগুলো বলতে পারেন। বাট একটা বিষয় মনে রাখবেন, গুড নুন এবং গুড নাইট বলে কোনো কিছু শুরু করা যায় না। আর নুন মানে দুপুর, বাট গুড নুন কোনো ফ্রেজ না বা কোনো গ্রিটিংস এর ওয়ার্ড না। আরেকটা হচ্ছে গুড নাইট, যেমন আমি আপনাদের সম্ভবত যে ক্লাসগুলো নিয়ে থাকি, বেশিরভাগ ক্লাসই আমি রাতে নিয়ে থাকি। এখন আমি যদি আপনাদের কাছ থেকে একটা প্রেজেন্টেশন নেই, আপনাদেরকে যদি আমি ইংলিশে স্পিকিং করতে বলি, কথা বলতে বলি, প্রেজেন্টেশন দিতে বলি, তখন অনেকেই গুড নাইট স্যার এটা বলে শুরু করবেন। বাট গুড নাইট বলে আসলে কিছু হয় না। গুড নাইট একটা বিদায়ের ভাষা। বলেন তো, কি বললাম? বিদায়ের ভাষা। কথা বলা শুরু করতে গেলে গুড নাইট দিয়ে কখনো শুরু করা যায় না, গুড নাইট দিয়ে কথা শেষ করা যায়। আমরা বলি না গুড নাইট, হ্যাঁ? সো গুড নাইট দিয়ে কিন্তু কথা শেষ করতে হয়, নট স্টার্ট, শুরু না। এই জন্য রাত 10টা 11টার সময় যদি আপনি কথা বলেন, প্রেজেন্টেশন দেন, গুড ইভিনিং বলতে হয়। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত, একদম ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং বলা যায়। দুপুর 12টা থেকে মনে করেন 1টা বা 2টার সময় আপনি একটা প্রেজেন্টেশন দিবেন, আপনি কোনো ভাইবা বোর্ডে ভাইবা ফেস করবেন, অফিসারের সামনে, টিচারের সামনে, বসের সামনে, অনলাইন হোক অফলাইন হোক, তখন গুড আফটারনুন বলতে হয়, গুড নুন না। অনেকে 1টা 2টা 3টার দিকে কথা বলে গুড নুন বলে। নুন, এন ডাবল এন, নুন মানে দুপুর, এটা একটা ওয়ার্ড ঠিক আছে, বাট গুড নুন বলে কিছু হয় না। এই কনসেপ্ট গুলো আপনাদের নেওয়া দরকার। তাহলে আমি কি বললাম, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গুড আফটারনুন, সন্ধ্যা 6টা বা এটাকে বলা হয় গোধূলি লগ্ন পর্যন্ত। গোধূলি লগ্ন মানে সূর্য ডোবার আগ পর্যন্ত গুড আফটারনুন বলা যায়। সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো কথা শুরু করতে গেলে গ্রিটিংস এর জায়গায় আপনি গুড ইভিনিং বলতে পারেন, নট গুড নাইট। গুড ইভিনিং বলে কথা বলাটা শুরু করা যায়। আমার কথা কি কেউ বুঝতে পারছেন? এই যতটুকু আমি বললাম, যতটুকু কনসেপ্ট দিলাম, গুড ইভিনিং স্যার এইটা বলে শুরু করা যায়। ওকে, একটু একটু ওয়েট করেন। এরপর দেখেন তাহলে প্রেজেন্টেশনটা কিভাবে দিতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ ড্যাশ। এখানে আপনার নামটা বলতে হবে। দেখেন মানে এগুলো আপনাদের একদম ঠোঁটস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কেন রাখতে হবে? আমি যখন ইংলিশে কথা বলবো, ইংলিশে স্পিকিং করব, ইংলিশে প্রেজেন্টেশন দিব, তখন যে টপিকের উপরেই কথা বলি না কেন, আমার একটা ওয়েল গ্রিটিংস দরকার, একটা গুড গ্রিটিংস দরকার। এই গ্রিটিংস বা ইন্ট্রোডাক্টরি পার্টে যদি ইন কেস কোনো গ্রামেটিক্যাল মিস্টেক হয়ে যায়, আমি বডি পার্টে যাই বলি না কেন, সেটা কিন্তু আমার কথাগুলো যে শুনছে সে আর শুনতে চাইবে না। তো শুরুটা আমাকে ভালো করতে হবে, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। সো দিস ইজ বলে আপনার নাম আপনি মেনশন করতে পারেন, দিস ইজ সাবিকুন নাহার, দিস ইজ রবিউল আহমেদ, এরকম। এখন এই দিস ইজটা কখন বলা হয়? দিস ইজ এর পরিবর্তে আমরা কিন্তু বলতে পারি আই অ্যাম বা মাই নেম ইজ। বলি না আমরা মাই নেম ইজ অথবা আই অ্যাম। সো কখন কোনটা বলতে হয় মনে রাখবেন। দিস ইজ হচ্ছে মেইনলি বলা হয়
যখন আপনি অনেক বড় কোনো হল রুম বা এই কনসেপ্ট গুলো সবাই জানে না বা সবার থাকে না, আপনি বড় বড় কোনো হল রুম বা অডিটোরিয়ামে কথা বলছেন, স্পিকিং করছেন, এমন কোনো জায়গায় কথা বলছেন যেখান থেকে সবাই আপনাকে দেখতে পারছেন। মনে করেন বড় কনসার্ট যদি হয়, অনেক বড় ওয়াজ মাহফিল যদি হয়, যখন বক্তা কথা বলে তখন কি সবাই দেখতে পায়? অনেকেই আছে না পর্দায় দেখে, একদম ফেস সবাই দেখতে পায় না। এইরকম কোনো পজিশনে যদি কেউ কথা বলে, আর হচ্ছে যদি কেউ ফোন কলে কথা বলে, হ্যাঁ, হু আর ইউ, দিস ইজ অমুক, আপনার নাম মেনশন করলেন, ফোন কলে যদি কেউ কথা বলে, অর্থাৎ অপোজিট পার্সনকে দেখা যায় না বা দেখতে পায় না, ঠিক এইরকম সিচুয়েশন বা জায়গায় দিস ইজ বলে নিজের নাম বলা যায় বা মেনশন করা যায়। অথবা মাই নেম ইজ বা আই অ্যাম, এটা অলওয়েজ বলা যায়। বাট দিস ইজটা এরকম একটা পার্টিকুলার সেকশনে ব্যবহৃত হয়। আবারও বলছি, যখন আপনি মনে করেন আমার সাথে এখন গুগল মিটে কথা বলছেন, আমি আপনার ফেস দেখতে পারছি না, আপনি দিস ইজ বলতে পারেন, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। বাট আই অ্যাম বা মাই নেম ইজ বললে এটা কোনো ভুল না। বাট দিস ইজটা এরকম মোস্ট অফ দ্য টাইম ঠিক এই সেন্সটার কারণে ব্যবহৃত হয়। কোথায়? এমন কোনো জায়গায় আপনি কথা বলছেন যেখান থেকে প্রত্যেকে আপনাকে দেখতে পারছে না, হ্যাঁ, আহ, কেউ কেউ শুধুমাত্র আপনার কথাগুলো শুনছে, সেখানে আপনি দিস ইজ বলতে পারেন এই। এছাড়া আই অ্যাম বা মাই নেম ইজ এটার পরিবর্তে যে কোনো সেন্স বা সিচুয়েশন আপনি বলতে পারেন। সো ফার্স্ট, দেখেন, ফার্স্ট আইড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর। এই উড লাইক টু কেন? আমি ধন্যবাদ জানাতে চাই আমার টিচারকে, আমার মডারেটরকে। সো এই কথাটা বলতে গেলে এখানে চাওয়া অর্থে আমরা ওয়ান্টের ব্যবহার করি, WANT, আই ওয়ান্ট টু থ্যাংক। বাট ওয়ান্ট একটা ইনফর্মাল ওয়ার্ড, কেউ ধন্যবাদ নিতে না চাইলেও জোর করে তাকে দেওয়া বা ভদ্রতা প্রকাশ করে না। মেইনলি বিষয়টা হচ্ছে এরকম, নিজের ইচ্ছা দ্বারা কিছু বলা হয়। কিন্তু বিনয়ের সাথে কোনো কিছু বলতে গেলে, বিনয়ের সাথে কোনো কিছু প্রকাশ করতে গেলে এই ওয়ান্টের পরিবর্তে উড লাইক টু ব্যবহার করতে হয় চাওয়া অর্থে। এটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, একটা ফ্রেজাল ভার্ব। উড লাইক টু ব্যবহার করলে কথাটা অনেক বেশি পলাইটনেস ক্রিয়েট করে, অনেক বেশি পলাইটনেস ক্রিয়েট করে ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া বোঝাতে। কিন্তু আমি আবারও বলছি, এই উড লাইক টু ব্যবহার করা হয়। ফার্স্ট, আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল স্যার ফর গিভিং। দেখেন, উড লাইক টু এর পর থ্যাংক, থ্যাঙ্কস না, এস না, কিন্তু অনেকে থ্যাংক এর সাথে একটা এস দিয়ে ফেলে, এটা হবে না। এই থ্যাংক শব্দটা একটা ভার্ব, এখানে টু প্লাস থ্যাংক। সো এর সাথে কখনোই এস হবে না। উড লাইক টু মডাল ভার্ব, সেমি মডাল ভার্বের পর মেইন ভার্বের বেস ফর্ম থাকে, কোনো এস ইএস এগুলো যোগ হয় না, এটা মনে রাখবেন। ফর গিভিং, এরপর দেখেন কেন ধন্যবাদ দিতে চাই? আমাকে এক সুযোগ দেওয়ার জন্য কিছু কথা বলার আমার সিলেক্টেড টপিকের উপর। দেখেন এখানে লেখা আছে আমাকে সুযোগ দেওয়ার জন্য, ফর এর পর গিভিং। দেখেন উড লাইক টু এর পর থ্যাংক, টু এর পর V1 থাকে। বাট ফর, আফটার, বিফোর, অফ, এই ধরনের প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর, আবারও বলছি, ফর, আফটার, বিফোর, প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর, টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড দেখেন, যেমন গিফট, এটা দেওয়া একটা ভার্ব না, এর সাথে আইএনজি হয় অলওয়েজ। আবারও বলছি, প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর যদি আপনি কোথাও ভার্ব রিলেটেড ওয়ার্ড দেখেন, প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড দেখেন, ওই প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। সো আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল স্যার ফর গিভিং মি সাচ চান্স, অর্থাৎ এমন একটা সুযোগ দেওয়ার জন্য। টু সে a few words about the selected topic in front of you. টুডেইজ টপিক ইজ, এখানে আপনার টপিকের নামটা মেনশন করে আপনি আপনার বডি পার্টটা শুরু করতে পারেন। অনেক চমৎকার ভাবে আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে নিজে বুঝে পড়ে নিজে এটাকে মেমোরাইজ করা, এটাকে ঠুটস্থ করা, যাতে করে আপনারা আপনাদের কথা বলার ক্ষেত্রে, আপনাদের স্পিকিং এর ক্ষেত্রে, প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। স্টার্টিং সিস্টেম টু, ডিয়ার স্যার, এইভাবে আপনি এই কথাগুলো শুরু করতে পারেন। আম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি, আম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি। এই থ্যাঙ্কফুল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। ফর এর পর ভার্বের সাথে আইএনজি হয়।
So for inviting me, then বলছে গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। এর অর্থ কি? আশা করি আপনারা ভালো আছেন শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণরূপে। কোয়াইট ওয়েল মানে কি? সম্পূর্ণরূপে। আশা করি আপনারা সম্পূর্ণরূপে শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। আই অ্যাম ড্যাশ, এখানে আপনার নাম মেনশন করতে হবে। আই ফিল গ্লাড টু বি উইথ ইউ। আমি আমি আহ খুবই আনন্দিত। গ্লাড মানে কি? খুশি বা আনন্দিত বোধ করছি। আই ফিল মানে কি? অনুভব করছি। টু বি উইথ ইউ, বি মানে কি জানেন? হওয়া বা থাকা। বি ভার্বের বাংলা অর্থ কি? হওয়া বা থাকা। তাহলে টু বি থাকতে পেরে বা হতে পেরে, উইথ ইউ আপনাদের সাথে। অর্থাৎ কি বলছে? ডিয়ার স্যার, আই এম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি। গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আম ড্যাশ, হ্যাঁ ইউ হ্যাভ টু মেনশন ইউর নেম। আই ফিল গ্লাড টু বি উইথ ইউ। আমি খুবই আনন্দিত বোধ করছি আপনাদের সাথে থাকতে পারি। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক। আমি আজকের টপিকের উপর কথা বলা শুরু করতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন, আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক। দ্য টপিকস নেম ইজ, এখানে আপনার টপিকের নাম মেনশন করে কথা বলতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। তাহলে এখানে আপনারা দেখলেন স্টার্টিং সিস্টেম 1, স্টার্টিং সিস্টেম 2, স্টার্টিং সিস্টেম 3। In the very beginning, my heart is thanks to the honorable moderator for giving me a chance to say something in front of you. In the very beginning, দেখেন, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন আপনার যেটা ভালো লাগে, যেটা স্ট্যান্ডার্ড মনে হয়। বলছে সবার শুরুতে, এগুলো আমার লেখা যে বইটা আছে স্পিক ইংলিশ উইথ নামক, এই বইয়ের 36 চ্যাপ্টার, 36 নম্বর চ্যাপ্টারে দেখবেন এগুলো আছে। যাদের কাছে আমার লেখা বইটা আছে, যারা আমার বইটা পারচেস করেছেন, এটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আমি এটা ওইভাবে কাউকে জোর করি না। আমি আমার মতো বলারটাই বলে দেই যে যারা আমার লেখা বইটা নিবেন, যেহেতু আমারই লাইভ ক্লাস করছেন, আমার লেখা বইটা আপনাদের হাতে থাকলে, হার্ড কপি একটা বই হাতে থাকা আর পিডিএফ দেখা অনেক ডিফারেন্স। হ্যাঁ, একটা আমি গতকাল টেন্সের বিষয়গুলো দেখিয়েছি। ওই বইটার টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহারের চ্যাপ্টারে যদি যান, কত চমৎকার ভাবে প্রত্যেকটা পার্ট আমি ডিসক্রাইব করেছি। আর এই যেটা দেখছেন, যেটা এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি বা দেখাচ্ছি, এইটা আমার বইয়ের 34 নম্বর চ্যাপ্টারে দেখবেন আছে, 35 বা 36, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ অন আ সার্টেন টপিক। এই পিডিএফ ফাইল কি? আলাদা আলাদা ফাইল, মানে ইন্ডিভিজুয়াল ফাইল টপিকের উপর আমি প্রোভাইড করছি। বাট বইতে গোছানো পদ্ধতিতে এক জায়গায় সবকিছু থাকে। একটা কোর্স আপনি কয় দিনের করবেন? 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, তারপর তো আপনাকে যেতেই হবে। আপনি তো সারা জীবন আর এখানে থাকবেন না। বাট একটা বই আপনার সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকতে পারে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারেন। এই ভিডিও হয়তো কোনো না কোনো একদিন ডিলিট হয়ে যেতে পারে, এই পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে চলে যেতে পারে, বাট একটা বই আপনার সারা জীবনের অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। এখানে যারা নিয়েছেন তারা ওই চ্যাপ্টারটা বের করলে বইতে পাবেন। ঠিক আছে, 36 বা 35, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। তো দেখেন, স্টার্টিং সিস্টেম 3 এটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে ইন দ্য ভেরি বিগনিং মাই হার্ট ইজ থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। সবার শুরুতে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, মাই হার্ট ইজ থ্যাঙ্কস, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। কাকে? মাননীয় মডারেটরকে বা স্যারকে, যেটা আপনারা বলেন, ফর গিভিং মি আ চান্স, একটা সুযোগ দেওয়ার জন্য, টু সেই সামথিং ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে কিছু বলার। বলছে হাই এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং, লিসেন, গুড মর্নিং, মাই নেম ইজ, এখানে আপনার নামটা মেনশন করতে হবে। তাহলে আপনি দিস ইজও বলতে পারেন, আই অ্যামও বলতে পারেন, মাই নেম ইজও বলতে পারেন। বাট একদম খুব কম মানুষের ভিতরে কথা বলছেন, আপনার সামনেই সবাই আছে, সেখানে দিস ইজ না বলে আই অ্যাম বা মাই নেম ইজ বলবেন। দিস ইজ বড় কোনো পজিশনে বলতে হয় বা ফোন কলে বলা যায়। এবার এখানে একটা বাক্য আছে, দেখেন, এই যে স্কাই কালার দিয়ে হাইলাইট করা, খুবই চমৎকার একটি বাক্য। Almost all the speakers have already described the selected topic. Now, I also want to add some new ideas on the topic, my friends. এখান থেকে আপনি শুরুটা করবেন। এটার মানে কি? এই যে almost all the speakers have already described the selected topic, এটা হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। কোন টেন্স বললাম আমি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্সটা কেমন বলেন তো? কোন একটা কাজ রিসেন্টলি শেষ হয়েছে, তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোন একটা কাজ শেষ হয়েছে বাট খুব বেশিক্ষণ আগে হয়নি, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো অলমোস্ট all the speakers have already described the selected topic। মানে হচ্ছে আপনি যখন একটা সেম টপিকের উপর কথা বলছেন, মনে করেন আমার এই ব্যাচে আপনারা এখন ক্লাস করছেন 35 জন। এই যে 35 জন আপনারা ক্লাস করছেন, আমি আপনাদের আগামীকালকের জন্য একটা প্রেজেন্টেশন টপিক দিয়ে দিলাম, আপনারা কথা বলছেন। এখন 3 জন 4 জন 5 জন সেম টপিকের উপর কথা বলে গেছেন। পরবর্তীতে যে কথা বলবে তার মনে হচ্ছে কি যে আমি যেগুলো বলবো সেগুলোই তো সব বলে দিছে, তা আমাকে আরো কিছু কথা নতুন বলতে হবে, বা নতুন নাই বলি, আমি যদি এই সেন্টেন্সটা ব্যবহার করি, আমার প্রেজেন্টেশনটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হবে। যে ইতিমধ্যে অনেকেই বা সব স্পিকার এই টপিকের উপর কথা বলে গেছে, আমি এখন আরো নতুন কিছু অ্যাড করতে চাই এটার উপর। তো এটা খুব সুন্দর একটা সেন্টেন্স। এই এই ধরনের সেন্টেন্স গুলো ব্যবহার করলে প্রেজেন্টেশন গুলো অনেক রিয়েলিস্টিক হয়, অনেক স্ট্যান্ডার্ড হয়। তাহলে এখানে তিনটা সিস্টেম আছে স্টার্টিং এর। হাউ ক্যান ইউ স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স? স্টার্টিং সিস্টেম 1 2 3, এটা আপনারা দেখবেন। এরপর বডি পার্টটা শুরু করতে হয়। এরপর ফিনিশিং সিস্টেম 1 and 2। এখানে কি বলছে দেখেন, শেষ কিভাবে করবেন আপনি প্রেজেন্টেশন। দ্যাটস অল ফ্রম মাই সাইড, অর্থাৎ আমার জায়গা থেকে এতটুকুই, ফর দ্য টাইম বিং, এই সময়ের ভিতর এইভাবে কথাটা বলতে পারেন। দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ উইথ পেশেন্স। মানে হচ্ছে আমার কথাগুলো ধৈর্য ধরে, পেশেন্স মানে হচ্ছে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। I hope the conversation will help us in our future life. I hope the conversation will help us, এই কনভারসেশনটা সাহায্য করবে আমাদের ফিউচার লাইফের জন্য। We will meet another same interesting topic again। এটা কোন টেন্স? ফিউচার সিম্পল বা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা আবার দেখা করব, আবার আমাদের দেখা হবে অ্যানাদার কোনো ইন্টারেস্টিং টপিকের উপর আবার। Stay well till then, আল্লাহ হাফেজ। দেন এটা বলেও আপনি জাস্ট সিম্পলি শেষ করতে পারেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কাইন্ড অ্যাটেনশন, ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। সো এইভাবে আপনারা প্রেজেন্টেশনটা দিতে পারেন। মানে স্টার্টিং এবং ফিনিশিংটা কিভাবে করতে হবে আপনারা নিজেরা একটু সময় দিতে হবে, এটার উপর নিজেদের একটু টাইম দিতে হবে। দেখেন, আমি যত ক্লাস নেই, হাজারটা ক্লাস নিলে কোনো লাভ হবে না যদি না আপনি নিজে প্র্যাকটিস করেন। একটা রিয়েল কথা, একটা সত্য কথা যেটা, সেটা হচ্ছে নিজেকে কাজ করতে হবে, নিজেকে স্পিকিং করতে হবে, সেলফ প্র্যাকটিস করতে হবে। আপনি গ্রামার পারেন না, কোনো কিছু পারেন না, কোনো কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট কথা বলা শুরু করেন। আমি হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি স্পিকিং করেন। দেখবেন ইউটিউবে, ফেসবুক পেজে ছোট ছোট ছেলেরা, ক্লাস 8 9 10-এ পড়া ছেলেরা, গ্রামের অনেক ছেলেরা দেখবেন ইংলিশে কথা বলে, তাদের হয়তো অনেক গ্রামাটিক্যাল মিস্টেক হয়, আমি দেখেছি, অনেক দেখেছি, ব্লগ করে ইংলিশে কথা বলার চেষ্টা করে, কিছু দেওয়ার চেষ্টা করে, ফ্যান ফলোয়ার বাড়ায়। সো হয়তো তাদের গ্রামেটিক্যাল অনেক মিস্টেক হয়, বাট ফ্লুয়েন্সিটা দারুণ, অনেক ভালো ফ্লুয়েন্সি। কেন সেই ফ্লুয়েন্সিটা আসে? গ্রামেটিক্যাল মিস্টেক হলে ওই মিস্টেক গুলো মানুষ ওইভাবে বুঝতে পারে না। আমি হয়তো বুঝতেছি, কিন্তু সবাই তো আর বুঝতে পারে না, সেটা না বুঝুক, বাট তাদের একটা ভালো ফ্লুয়েন্সি আসে। কেন ফ্লুয়েন্সিটা আসে? সে রেগুলার প্র্যাকটিস করে, সে বুঝুক না বুঝুক কিছু না কিছু সে বলে ইংলিশে। এই বলাটা শুরু করতে হবে, না হলে আপনি জীবনেও ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন না, কখনোই পারবেন না। তো আপনাদের তো ভুল হবে না, আমি যেহেতু আপনারা একটা মেন্টরের অধীনে থেকে ক্লাস করছেন, টিচারের আন্ডারে থেকে ক্লাস করছেন, ভুল হলে তো আমি সেটা আপনাদের সংশোধন করে দিব। বাট আপনাদের এখানে কাজ করতে হবে, ছোট ছোট রুলস, স্ট্রাকচার, গ্রামার, টেন্স, ভোকাবুলারি যাই বলেন না কেন, এগুলো নাথিং। প্র্যাকটিক্যাল জায়গায় আসেন। এগুলো শুরুতে একটু কঠিন মনে হলেও 3টা 4টা 5টা টপিকের উপর একবার প্রেজেন্টেশন দেওয়া শুরু করলে দেখবেন এখানে আপনি অনেক ভালো একটা মজা পেয়ে যাবেন। এটা আপনার বারবার দিতে ইচ্ছে করবে, বিষয়গুলো অনেক সহজ, অনেক ইজি হয়ে যাবে। তার মানে ডিরেক্টলি আপনাকে আমি স্পিকিং, কনভারসেশন বা রাইটিং প্র্যাকটিস করাচ্ছি, আর আমি তো আপনাদের এগুলো বুঝিয়ে বুঝিয়ে করাবো যে আপনাকে কিভাবে কথাটা বলতে হবে, সাবজেক্ট কিভাবে আনতে হবে, ভার্ব কিভাবে আনতে হবে, কোনটার পর কোনটা আনতে হবে। আমি এগুলো সবই আপনাদেরকে ভালোভাবে বলে দিব। আপনাদের কাজটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসটা করা। একটু প্র্যাকটিস করবেন, ক্লাসে আমার সামনে প্রেজেন্ট করবেন, তাহলে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। আমি এতটুকু বলতে পারি, উইদিন ভেরি শর্ট টাইম
ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এটা আপনাদের করতে হবে, ঠিক আছে? এতটুকু মনে রাখেন। আর আমি যেটা বললাম, আমার আমার হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হচ্ছিল বারবার, এই কারণে আপনাদের আগের দিনও আমি টেকনিক্যাল প্রবলেমের কারণে লিংক দিতে পারিনি টাইমলি। বাট নেক্সট ক্লাস থেকে এটা হবে না, আমি নতুন একটা নাম্বার অ্যাডমিন করে নিব, যাতে করে আপনাদের ক্লাস টাইম একদম অ্যাকিউরেট টাইমে দিতে পারি। আর আপনাদের আমি একটা ফিক্সড রুটিন, আমি একটা ব্যানার আকারে তৈরি করে দিব, একদম ওই রুটিন অনুযায়ী আপনারা ক্লাসে জয়েন করবেন। আর টাইমের জন্য আমি সরি, টাইমের হেরফের এর পর থেকে আর হবে না, ঠিক আছে? আপনারা টাইমলি ক্লাস করতে পারবেন, এতটুকু আমি বলে রাখলাম। আহ, তো যেটা বলছি, গ্রিটিংস এর পার্ট গুলো আপনারা ভালোভাবে ডেভেলপ করবেন। এরপর দেখেন এইখানে প্রেজেন্টেশনের ভিতরে সবার আগে যে প্রেজেন্টেশনটা আসে সেটা কি বলেন তো? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, রাইট? আপনার সম্পর্কে বলা। আপনি যে কোনো জায়গায় ভাইবা ফেস করতে যান, যে কোনো জায়গায় প্রেজেন্টেশন দিতে যান, আইএলটিএস স্পিকিং টেস্ট দিতে যান, যে কোনো জায়গায় যে কারো সাথে কথা বলতে যান ইংলিশে, সবাই আগে জিজ্ঞাসা করবে আপনার সম্পর্কে, হু আর ইউ, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াটস ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি। সো এই ধরনের কথাই মানুষজন বলবে, তাই না? সো কিভাবে নিজের সম্পর্কে ইংলিশে কথা বলা যায়, সার্টেন একটা টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া যায়, সেটা এখানে দেওয়া আছে। আমার লেখা বইটা যাদের কাছে আছে তারা বইতে পাবেন, বই যাদের কাছে নেই আমি তো এই পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। সো এইটা মানে এই যে প্রেজেন্টেশনটা এখানে দেখছেন আপনারা, এটা একটা কমপ্লিট ব্রড প্রেজেন্টেশন, এত বড় দেওয়া লাগে না। ইন্ট্রোডিউস ইউর সেলফ বলতে গেলে জাস্ট আমি কে, আমি কোন জায়গা থেকে আসছি, আমি কি করি, আমার প্রফেশনটা কি, আমার আহ, আহ, শখটা কি, আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি, এগুলো আর কি বলতে হয়। এখানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আসে না ওইভাবে, সত্যি কথা বলতে। ইয়োর সেলফ মানে জাস্ট নিজের সম্পর্কে কথা বলতে হয়, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আসে না। বাট যদি কেউ ব্রডলি বলতে বলে, ডিটেলসে বলতে বলে, তখন সেটা দিতে হয়। বাট এখানে যে প্রেজেন্টেশনটা আপনারা দেখছেন, একটা মানুষের উপর ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, এইটা কেন আমি এইভাবে দিয়েছি, এর প্রধান কারণ হচ্ছে আমরা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলতে গেলেও অনেক গ্রামাটিক্যাল মিস্টেক বা ভুলগুলো আমরা করে থাকি। এই ভুল যাতে না হয়, এই ভুল থেকে যাতে আপনি ওভারকাম করতে পারেন, আপনি যে কোনো কিছুতে প্রেপোজিশনের ভুল, ভার্বের ব্যবহারের ভুল, এক্সটেনশন অ্যাডভার্বিয়াল ফ্রেজের ভুল, এই ভুলগুলো কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি বিভিন্ন সিচুয়েশনে। সো ভুল যাতে না হয় তার জন্য এখানে একটা কারেক্ট ফরম্যাটে প্রেজেন্টেশন দেওয়া আছে। এইটা যদি আপনারা মেনটেন করে এইখানে যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনের জায়গায় জাস্ট আপনাদের নিজেদের ইনফরমেশন গুলোকে ইনপুট করেন, তাহলে আপনারা একটা কারেক্ট প্রেজেন্টেশন নিজের সম্পর্কে তৈরি করে ফেলতে পারবেন, কোনো ভুল ছাড়া। আবারও বলছি, কোনো ভুল ছাড়া। দেখেন বলছে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল. Well, I'm glad to introduce myself. My name is Shoykot, or I am Shoykot, or you can say this is Mr. Shoykot. I'm 25 years old. এখানে কিন্তু ডিটেলসে দেওয়া, মানে এত ডিটেলস সব বলা লাগে না, বাট টোটাল ইন্ট্রোডিউসের ভিতর যা যা আসে ইয়োর সেলফের ভিতর সবই দেওয়া আছে। বাট আপনাকে অলওয়েজ শর্টে বলতে হবে, যদি কেউ প্রশ্ন করে যে ডিটেলসে বলেন, তখন আপনি বলতে পারেন। I'm Bangladeshi by birth. My home district is Bagerhat. At present, I am living in Dhaka. এটা I am আর কি, এখানে একটু স্পেলিং এর সমস্যা হয়েছে। I'm living in Dhaka. I am a student. I am having my undergraduate. যদি আপনি পড়াশোনা করেন, আপনি যদি অনার্স করেন, তখন এই কথাটা বলতে পারেন, I'm having my undergraduate. আবার যদি আপনি পড়াশোনা কমপ্লিট করেন, I have completed মাই গ্রাজুয়েশন, এভাবে আপনি বলতে পারেন। ইন ইংলিশ, ইন পলিটিক্যাল সায়েন্স, যে কোনো সাবজেক্টের নামের আগে ইন প্রিপোজিশন বসাতে হয়। ফ্রম সিটি ইউনিভার্সিটি, ফ্রম সিটি ইউনিভার্সিটি, অর্থাৎ সাবজেক্টের নামের আগে ইন। আর যদি সেই জায়গাটা থেকে আপনি পড়াশোনা কমপ্লিট করে ফেলেন, তাহলে ফ্রম ব্যবহার করবেন। আর ইনস্ট্যান্টলি যদি সেই জায়গাটাতে আপনি পড়েন, তখন আপনি অ্যাটের ব্যবহার করবেন। যেমন I am doing my bachelor degree in English language at City University. এই দেখেন, যারা
পড়াশোনা করতেছেন, আপনি ইন্টার পড়েন বা আপনি অনার্স পড়েন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যখন আপনি বলবেন, আপনি এই বাক্যটা বলতে পারেন, আই অ্যাম ডুইং মাই ব্যাচেলার ডিগ্রি। এবার সাবজেক্টের নাম বলেন যে আপনি কোন সাবজেক্টে ব্যাচেলার করছেন, সেটা ইংলিশে হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, ইকোনমিক্স হতে পারে, বা আপনি যদি মাস্টার্স করেন, আই এম ডুইং মাই মাস্টার ডিগ্রি, ব্যাচেলারের পরিবর্তে জাস্ট মাস্টার্সটা আপনি বসান। আর আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন, যে প্রতিষ্ঠানে রাইট নাও আছেন, তার আগে অ্যাট প্রিপজিশন বসাবেন, অ্যাট। বাট আপনি যদি পড়াশোনা কমপ্লিট করেন, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন, জাস্ট আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, আপনি সাবজেক্টের নামের আগে ইন বসান। আর আপনি যে জায়গা থেকে কমপ্লিট করেছেন সেই প্রতিষ্ঠানের নামের আগে ফ্রম বসান। এরপর বলছে, আই এম ফ্রম মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি, আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 7 মেম্বার। আমাদের পরিবারে 7 জন সদস্য আছে। কনসিস্ট মানে কি, বহন করে, হ্যাঁ, এরকম একটা অর্ডার কি। সো বাট মেইন অর্থটা এরকম যে আমাদের পরিবারে টোটাল 7 জন মেম্বার আছে। মাই প্যারেন্টস অ্যান্ড আই হ্যাভ লাভলি 4 ব্রাদার্স অ্যান্ড অনলি অন সিস্টার। বলছে মাই প্যারেন্টস মানে আমার বাবা মা, অ্যান্ড আই হ্যাভ lovely 4 brothers and only one sister. My father is a businessman and my mother is a housewife. I'm married, or you can say I'm single. My favorite sports are football and cricket. এই জায়গাটায় ফোকাস করেন। আপনার প্রিয় খেলা যদি দুটো খেলার নাম মেনশন করেন, তাহলে ইজ ব্যবহার করবেন। অনেকে বলে মাই ফেভারিট স্পোর্টস ইজ, বলে দুটো তিনটে খেলার নাম মেনশন করে, বাট না, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। মাই ফেভারিট স্পোর্টস, আমার প্রিয় খেলাগুলো হচ্ছে কি, ফুটবল অ্যান্ড ক্রিকেট। সো আর ফুটবল অ্যান্ড ক্রিকেট। মাই ফেভারিট কালার্স আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আই এম ইন্টারেস্টেড ইন মিডিয়া, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার। আই এম ইন্টারেস্টেড ইন মিডিয়া, my future plan is to be a teacher. That's all about me. Thank for your uh, thank you for patience hearing. So যে কথাটা আমি মূলত আপনাকে বললাম সেটা হচ্ছে, এইটা মেনটেন করে যদি আপনি আপনার ইনফরমেশন গুলো ইনপুট করেন, এখানে ব্রডলি টোটাল ইন্ট্রোডিউস ইউর সেলফের উপর একটা প্রেজেন্টেশন তৈরি করা আছে। এইটা আপনারা কমপ্লিট করে রাখলে যে কোনো জায়গায় আপনার মতো করে আপনি প্রেজেন্ট করতে পারবেন, কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা প্রবলেম আপনার হবে না ইনশাল্লাহ। সো এটা করতে হবে। আর শর্টে কিভাবে আপনারা ইন্ট্রোডাকশনটা দিবেন সেটা হচ্ছে, জাস্ট এই ফ্যামিলির পার্ট গুলো আপনি বাদ দিয়ে দিবেন, আর কিছুই না। ফ্যামিলির পার্ট গুলো বাদ দিলে আপনার ইন্ট্রোডাকশনটা শর্টে হয়ে যায়, ইন্ট্রোডিউস ইউরসেলফ। আর ব্রডলি বললে এগুলো আর কি বলতে হয়। এবার যদি কেউ কোশ্চেন করে, তার মানে আমি কি বললাম, আমি ফার্স্টে আপনাদের দেখালাম হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, হাউ ক্যান ইউ স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। এইটা আপনারা একটু দেখবেন। দেখার পর নিজের সম্পর্কে কিভাবে ইংলিশে কথা বলা যায়, কিভাবে স্পিকিং করা যায়, কিভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়, সেটার উপরে আপনারা এইটা একটু প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করলে আপনারা যেন পারেন। এটা হচ্ছে 1 নম্বর প্রেজেন্টেশন। 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে, আমি গত ক্লাসে, আপনারা যারা গতকালকে আমার ক্লাসে জয়েন করেছিলেন, গতকাল নাকি গত পরশু, আহ গতকালই হবে মনে হয় নাকি, আমি কি আপনাদের গতকাল ক্লাস নিয়েছিলাম বলতে পারেন? জি স্যার। গতকালই ওই যে টেন্সের ফাংশন দেখাচ্ছিলাম, হ্যাঁ স্যার, স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ, রাইট। তাহলে গতকাল যে প্রেজেন্টেশনটা ক্লাসটা নিয়েছিলাম, সেইখানে আমি বলছিলাম যে টেন্স এর ব্যবহারটা আমরা কিভাবে প্র্যাকটিক্যালি করতে পারি। যেমন এইখানে এইখানে একটা প্রেজেন্টেশন দেওয়া আছে যে ডেইলি অ্যাক্টিভিটিস, যেটা আমি গতকাল দেখাইছিলাম, যে আপনি প্রতিদিন কি কাজ করেন, আপনার প্রতিদিনের কাজগুলো কি, সেটা আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে। যেমন গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত, বিফোর ইউ, বিফোর এর পরিবর্তে আপনি বলতে পারেন ইন ফ্রন্ট অফ ইউ। আমি আবারও বলছি, এখানে এরকম দেখছেন, বাট আপনারা যখন মেইন টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন, মেইন টপিক বলতে অনেক আইএলটিএস কিউ কার্ড টপিক আছে, সার্টেন স্পিকিং টপিক আছে, অ্যাডভান্স টপিক আছে, তখন কিন্তু এই ধরনের গ্রিটিংস গুলো আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। এই যে স্টার্টিং সিস্টেম 1 2 3 এর যে কোনো একটা ব্যবহার করবেন, ফিনিশ করতে গেলে এটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের প্রেজেন্টেশন অনেক স্ট্যান্ডার্ড হবে। তো যাই হোক, আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ এর উপর প্রেজেন্টেশন তৈরি করা, 1 নাম্বার। 2 নাম্বার কাজ হচ্ছে
ডেইলি অ্যাক্টিভিটিস এখানে দেওয়া আছে, দেখেন বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ। অর্থাৎ আপনি প্রতিদিন কি কাজ করেন, আপনার প্রতিদিনের কাজ কি, এইটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আপনারা একটা ডায়েরি লিখবেন আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটিস সম্পর্কে ইংলিশে। রেগুলার, প্রতিদিন তো আর মানুষ সেম কাজ করে না। আপনি যেদিন নতুন কিছু করবেন সেই নতুন কাজটাকে আপনি ডায়েরিতে লেখার চেষ্টা করবেন। সিস্টেম, ওয়ে, স্ট্র্যাটেজি আমি বলে দিব, যাতে করে আপনার গ্রামাটিক্যাল কারেকশনটা থাকে। আমাকে আপনি দরকার হলে দেখাবেন যে এখানে গ্রামাটিক্যাল মিস্টেক কোথায় হচ্ছে, আমি আপনাদের সংশোধন করে দিব। বাট এই হ্যাবিটটা আপনাদের গড়ে তুলতে হবে, প্রতিদিন অ্যাট লিস্ট 10 মিনিট স্পিকিং করা, অ্যাট লিস্ট 5 মিনিটের জন্য কিছু লেখা, সেটা 10 লাইন বা 5 লাইন যতটুকুই হোক না কেন আপনাকে লিখতে হবে এবং বলতে হবে ফ্রম টুডে। প্রতিদিন এটা করতে হবে। সো এখানে বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ, আই এম গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। আমি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। আমি আমার প্রতিদিনের কাজ সম্পর্কে কিছু বলার চেষ্টা করবো। দেখেন ইংলিশে কথা বলতে গেলে সাবজেক্টের পরে ভার্বের ব্যবহার করতে হয়। সো এখানে বলছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। আই ব্রাশ মাই টিথ, দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন টু পারফর্ম ফজর প্রেয়ার। আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই, আহ মুখ ধুই আহ এবং উজু করি ফজরের নামাজের জন্য। তাহলে এগুলো হচ্ছে আই। প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে আপনার প্রয়োজন কি? সাবজেক্ট, সাবজেক্টকে আমি। এরপর কি লাগবে? ভার্ব, ভার্বকে আপনি যে কাজটা করেন সেটা আপনি ভার্ব মনে রাখেন। এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে দেখবেন যে এক্সটেনশনের যে পার্ট বা বাকি যে অংশ, এটা দেখবেন অটোমেটিক্যালি চলে আসে। আই গেট আপ, আই ব্রাশ, আই ওয়াশ, আই টেক, আই আই পারফর্ম। সো এটা কঠিন না, হ্যাঁ। দেন আফটার দ্যাট আই ডু সাম মর্নিং এক্সারসাইজ। আমি সকালে কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড হ্যাভ মাই ব্রেকফাস্ট। আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্টটা সম্পন্ন করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস। আমি অফিসে যাওয়ার জন্য রেডি হই। আই রিচ টু অফিস অ্যাট 9:30 AM, মানে আমি 9:30টার দিকে অফিসে পৌঁছাই। সাবজেক্টটা কি? আই। ভার্বটা কি? রিচ। দেন আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক। আমার কাজ শুরু করি। আই স্টার্ট, শুরু করা, ডুইং মাই ওয়ার্ক। দ্যাট ইজ। এরপর এরপর আপনি এটাকে আরো বাড়ান, এটাকে আরো বাড়ান, আপনি অফিসে গিয়ে কাজ করেন। এরপর আপনি এইভাবে কথাটা বলেন যে আফটার দ্যাট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আফটার দ্যাট, আফটার দ্যাট আই টেক মাই লাঞ্চ, LUNCH, at 2 p.m. আমি এইভাবে বললাম যে আমি 2টার দিকে আমার লাঞ্চ করি। আই টেক মাই লাঞ্চ at 2 p.m. এরপর আপনি বলেন আই কাম ব্যাক হোম। আমি বাসায় আসি। আই কাম ব্যাক হোম ফ্রম অফিস, অফিস থেকে। আই কাম ব্যাক হোম ফ্রম অফিস, অর্থাৎ আমি অফিস থেকে বাসায় আসি অ্যাট 5 p.m., 5টার দিকে। এইভাবে আপনি প্রেজেন্টেশন ডেভেলপ করেন। দেন আই আই সে আই সে আপনি এরকম বলতে পারেন মাগরিব প্রেয়ার, অথবা আপনি জাস্ট এভাবে বলতে পারেন যে আই সিট ফর দ্য প্রেয়ার। আমি প্রার্থনার জন্য বসি। হ্যাঁ। আফটার দ্যাট, আফটার দ্যাট আই রিড সাম বুক and I read some books and spend মানে সময় কাটানো, spend some time, some time with my, and I spend some time, এটা এস হবে, কিছু সময় with my family, with my family, এবং আমি আমার FAMILY পরিবারের সাথে কিছু সময় কাটাই। আহ after that I take dinner. I take dinner at 8 p.m. আমি রাত 8টার দিকে ডিনার করি। After completing dinner, I go to bed for
স্লিপিং, আমি বেডে যাই ঘুমানোর জন্য। সো দ্যাট ইজ অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। থ্যাংকস ফর পেশেন্স হেয়ার। এইভাবে আপনারা যে কোনো টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। অর্থাৎ আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের কাজগুলো কি, আপনার অ্যাক্টিভিটিস গুলো কি, সেটা যদি আপনি ডেসক্রাইব করতে চান, এরকম সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসায়, অর্থাৎ সিম্পল টেন্স। এখানে যত সেন্টেন্স লিখছি সবগুলোই হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। তো এইটা আপনি আপনার মতো করে বলতে পারেন যে আপনি প্রতিদিন কি করেন। বলার পর বলার পর এখানে আপনাকে পাস্ট টেন্স মেনটেন করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। পাস্ট টেন্স, আমি যদি আপনাকে বলি আজকে সারাদিন আপনি কি করলেন, সেটা পাস্ট সিম্পল টেন্সে বলতে হবে। ওই যে আমি বলছি না যে আপনাকে ডায়েরি লেখার হ্যাবিট করতে হবে, প্রতিদিন আপনি যে কাজগুলো করেন সেটা ইংলিশে আপনাকে লিখতে হবে, ডেসক্রাইব করতে হবে, অ্যাটলিস্ট 5 মিনিট 10 মিনিট টাইম দিতে হবে। আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটিস আপনি ইংলিশে লিখবেন যে আপনি আজকে কি করলেন। এইটা লিখতে গেলে কিন্তু এই যেটা আমি লিখছি এই প্রেজেন্ট টেন্সে লিখলে হবে না, পাস্ট টেন্সে লিখতে হবে। পাস্ট টেন্স মানে কি, আমি যদি এখন আপনাকে বলি যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে অর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আপনি গতকাল কি করেছিলেন অথবা আপনার গতকালকে সারাদিনের কাজ কি ছিল, ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ইংলিশ, এটা কি ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন? আমার লেখা যে বইটা আছে ওই বইয়ের একদম ফার্স্ট চ্যাপ্টারে দেখবেন আছে ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস এন্ড ফিউচার অ্যাক্টিভিটিস এর উপর প্রেজেন্টেশন, একদম শুরুর যে চ্যাপ্টারটা সেখানে আছে। তো সেটা বলতে গেলে আপনাকে আপনার কাজগুলো যখন বলবেন তখন সেই কাজের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেমন আই গেট আপ না বলে এখানে বলতে হবে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং টুডে, দেন আই ব্রাশড মাই টিথ, আই ওয়াশড মাই ফেস, আমি দাঁত ব্রাশ করেছিলাম, মুখ ধুয়েছিলাম, অ্যান্ড আই টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, দেন আই ডিড সাম মর্নিং এক্সারসাইজ, আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড হ্যাড মাই ব্রেকফাস্ট, আই গট রেডি টু গো টু অফিস, দেন আই রিচড অফিস at 9:30 a.m. I started doing my work, I took my lunch at 2 p.m. I came back home from office at 5 p.m. আমি 5টার দিকে অফিস থেকে বাসায় এসেছিলাম। I said Maghrib prayer, I sat for the prayer. After that, I read some books and spent some time with my family. আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। Then I took dinner at 8 p.m. After completing the dinner, I attended the class. Then I went to bed for sleeping. আর আপনি সেখানে একটা ফিউচার টেন্স ব্যবহার করতে পারেন যে নাও আই এম রাইটিং সামথিং অর অ্যাবাউট মাই today's activities on a diary and I'm going to sleep now. আমি এখন ঘুমাতে যাচ্ছি, I'm going to sleep now, good night, bye bye। নিজে লিখবেন, সমস্যা কি, এটা লেখেন। মানে আপনার আজকে যে কাজগুলো আপনি করেছেন করেছেন মানে কি আপনার কথাগুলো অতীতের হয়ে যাচ্ছে না, আপনার কাজগুলো পাস্টের হয়ে যাচ্ছে না, তখন কিন্তু এই প্রেজেন্ট ফর্ম আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে যেটা লেখা এটা আপনি ব্যবহার করতে পারবেন না, পাস্ট ফর্মের ভার্ব ব্যবহার করতে হবে। এই যে টাইমের চেঞ্জটা আপনাকে জানতে হবে। এরপর আপনি আগামীকাল কি করবেন, আপনার আগামীকালকে সারাদিনের কাজ কি, আপনার প্ল্যান কি, সেই কথাটা ফিউচারে গিয়ে লিখতে হবে। তো সেটাও আপনি 4 লাইন 5 লাইন একটা ডায়েরিতে লিখবেন যে আমি আজকে সারাদিন এই করে আসলাম, আমি আগামীকাল সারাদিন এই কাজগুলো করব, আমার এই কাজগুলো থাকবে। সো আপনি বলতে পারেন যে টুমরো I will get up so early in the morning, then I will be ready, আমি রেডি হব to meet with my friends, we will meet after so long time, then we will go for the shopping together, after that I will come back home and practice English and I will attend your class timely। এরকম ভাবে যে কয়টা সেন্টেন্স পড়েন, আপনার যে অ্যাক্টিভিটিস যে প্ল্যানটা ব্রেনে থাকে যেটা আপনি করবেন আপনার ওন অ্যাক্টিভিটিস এর উপর ওন থট দিয়ে নিজের চিন্তা ভাবনা দিয়ে টাইম চেঞ্জ করে লেখার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করতে হবে। এটা কিভাবে করবেন, গতকালকে ক্লাসে 3টা সিম্পল টেন্স দেখেন, 12টা টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এই 12টা টেন্সের ভিতর প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এন্ড ফিউচার সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এন্ড ফিউচার ইনডিফিনিট এর ব্যবহার অনেক অনেক বেশি। প্রায় 80 থেকে 90% সেন্টেন্স তৈরি করতে গেলে এই টেন্স গুলোর ব্যবহার হয়। তাহলে আপনাদের 1 নাম্বার কাজ থাকবে হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, এটা পারফেক্টলি দেখে ফেলা, যাতে করে যে কোনো টপিকের উপর স্পিকিং করতে গেলে প্রেজেন্টেশন দিতে গেলে আপনারা এগুলোকে ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। 2 নাম্বার কাজ থাকবে হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফের উপর একটা নিট অ্যান্ড ক্লিন প্রেজেন্টেশন তৈরি করা। প্রত্যেকে এটা করবেন, প্রত্যেকে। এবং আমাকে এটা আপনারা
ছবি তুলে পাঠাবেন বা টাইপ করে যদি করেন সেটা আমার পক্ষে ভালো হয় দেখার জন্য। যে ভুলটা থাকবে আমি সেটা সংশোধন করে দিব আপনাদের। সেইটা আপনারা সারা জীবনের জন্য রেখে দিবেন। যে কোনো জায়গায় কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে, কোনো ভাইভা ফেস করতে গেলে, কোথাও প্রেজেন্টেশন দিতে গেলে আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন। ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। এরপর হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড ফিউচার অ্যাক্টিভিটিস। অর্থাৎ আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন। এগুলো আপনি বলতে পারেন পড়া অনেক বেশি হয়ে যাচ্ছে। আসলে এটা খুবই সহজ এবং সিম্পল। আপনারা একটু করেন, টাইম দিয়ে একবার করা শুরু করেন, দেখবেন বেশি কিছু মনে হবে না। কারণ এগুলো একটু করতে পারলে আমরা নেক্সট টপিকের দিকে যেতে পারবো বা এগোতে পারবো। আর এগুলো যদি আপনারা না করেন, এগুলো স্কিপ করে সামনের দিকে যাওয়া পসিবল না, সামনের দিকে যাওয়া সম্ভব না। এগুলো আপনাদেরকে একটু করতে হবে। আর একটা কথা আমি বলি, যখন আমি ক্লাসগুলো নিব, আমি যখন জুমে ক্লাস নিব, ইন্টারেক্টিভ কমিউনিকেশন করতে হবে। অন ক্যামেরায় আপনাদের আসতে হবে, আমারও ক্যামেরা অন থাকবে, কোশ্চিন অ্যান্সার সেশন থাকবে, আপনাদেরও ক্যামেরা অন করে আসতে হবে। তাহলে ক্লাসগুলো ইন্টারেক্টিভ হবে। যারা পর্দা করেন, আহ যারা ফিমেল পার্সন আছেন তারা সেইভাবে আসবেন। আপনার চোখটা দেখা গেলে হলো, আপনি ইন্টারেক্টিভ কমিউনিকেশনের মধ্যে আসেন, আমি এইটা চাচ্ছি। আরেকটা কথা, আপনারা আপনাদের মোবাইলে কিছু ভিডিও প্রেজেন্টেশন তৈরি করবেন। যে টপিকের উপর কথা বলছেন এই টপিকটা একবার, দুইবার, তিনবার রিড আউট করবেন, পড়বেন। পড়ার পর লিখবেন খাতায় আপনার মতো করে। একটা স্যাম্পল প্রেজেন্টেশন, স্যাম্পল অ্যান্সার অলওয়েজ থাকবে, আমি আপনাদের সেটা করিয়ে দিব, সেটা দেখাবো। তারপর সেকেন্ড কাজটা হচ্ছে আপনি আপনার মতো করে একটা প্রেজেন্টেশন খাতায় লিখবেন। লেখার পর সেইটার উপর 2 থেকে 3 মিনিট আপনি ভিডিও রেকর্ড করবেন মোবাইলে, এবং সেটা দিতে হবে। এটা এটা করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। আপনি অ্যাটলিস্ট 10 থেকে 12টা টপিকের উপর স্পিকিং করে পাঠান, প্রেজেন্টেশন দেন, দেখবেন আপনি নিজেই একটা কনফিডেন্ট পাবেন। আপনার ভিতরে একটা প্লেজার কাজ করবে যে বাহ, আমি তো ইংলিশে কথা বলতে পারছি, তাহলে মনে হয় আমি পারবো, আমার ফ্লুয়েন্সি আসছে, আমার ডেভেলপমেন্ট আসছে। আর যদি কথা না বলেন, যদি কাজ না করেন, যদি স্পিকিং না করেন, যদি এইটা মনে করেন আমি টাকা দিছি, পেইড কোর্সে ভর্তি হয়েছি, আমি একদিন বাদে একদিন ক্লাস, রেগুলার ক্লাস করলে মনে হয় আমি পেরে যাবো। নো, সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আপনি যার কাছে যান, যত ভালো টিচারের কাছে যান, হাজারটা ক্লাস করলে কোনো লাভ হবে না যদি না নিজে প্র্যাকটিস করেন। আমি কি করছি, আপনাকে টিচিং দিচ্ছি, আমি টিচার। টিচ মানে কি, শেখানো। শিখবে কে? আপনি। এটা একটা পজিটিভ ভার্ব। আমি আপনাকে কারেক্ট কিছু ওয়ে বলতে পারি, কিছু গাইডলাইন দিতে পারি, কিছু স্ট্র্যাটেজি বলতে পারি, কিছু টেকনিক দেখাতে পারি, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি শিখতেছেন, অর্থাৎ একটা ভাষা, যেটা অ্যাপ্লাই তো আমি করে দিব না, আপনাকে করতে হবে আপনার প্রফেশনাল জায়গাটাতে। আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। কথাকে আমি বলবো? আহ, না, আপনি করবেন সবকিছু। তো এই জন্য আপনার প্র্যাকটিসটা দরকার। আর এই যে ভিডিও প্রেজেন্টেশনের কথা বলছি, আমার একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে, যেখানে আমার একদম শুরু থেকে বিভিন্ন মানে ব্যাচের, পেইড ব্যাচ, প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টরা সেই ফেসবুক গ্রুপটাতে অ্যাড আছে। আমি ওই গ্রুপের লিংক আপনাদেরকে দিয়ে দিব। আপনারা জয়েন রিকোয়েস্ট দিবেন, আমি অ্যাপ্রুভ করে নিব। তো সেটাই জয়েন করলে আপনারা বুঝতে পারবেন, আগে যখন আমি এই স্পিকিং টেস্ট বা স্পিকিং সেশন নিয়েছি, আমার প্রত্যেকটা স্টুডেন্ট, মানে পেইড ব্যাচের গ্রুপ সেটা, নট ফর পাবলিক গ্রুপ, প্রাইভেট ফেসবুক গ্রুপ, সেখানে তারা তাদের নাম এবং ব্যাচ নাম্বার দিয়ে যে যে টপিকের উপর তারা প্রেজেন্টেশন তৈরি করেছে সেটা ভিডিও রেকর্ড করে পাঠিয়েছে আমাকে। সো এইটা করতে হবে এবং নাম্বার দিতে হবে, যে ভিডিও নাম্বার 1, 2, 3, 4, আপনার নাম অ্যান্ড ব্যাচ নাম্বার এবং প্রেজেন্টেশন টপিক, প্রেজেন্টেশনের নাম্বার দিয়ে আপনাকে পোস্ট করতে হবে। জাস্ট আমি আপনাকে কেন ফেসবুক গ্রুপে পোস্ট করতে বলছি, এটার আবার একটা রিজন আছে। এখানে আপনারা যারা আছেন আমার পেইড কোর্সে, শুধু তারাই দেখতে পারবেন একজন আরেকজনেরটা, আমি দেখতে পারবো। এবার সুবিধাটা কি দেখেন, হোয়াটসঅ্যাপে পাঠালে হয় কি, আমার হোয়াটসঅ্যাপে হাজার হাজার মানুষ আমার হোয়াটসঅ্যাপে আছে। এই যে আমি ফ্রি ক্লাস নেই, আপনারা দেখছেন এই ফ্রি ক্লাস গুলো সবার জন্য উন্মুক্ত থাকে। আর কত জায়গা থেকে, কত জন, কত দিক থেকে বিভিন্ন ভাবে নক দেয়। কত গ্রুপে আমার ক্লাস নিতে হয়, কতগুলো পেইড ব্যাচে আমার ক্লাস নিতে হয়। পেইড ব্যাচের স্টুডেন্টরা এটা চায়, ওটা চায়, পিডিএফ ফাইল, রেকর্ড ক্লাস, এটা ওটা সবকিছু মেনটেন করে। আপনি যদি আমাকে একটা ভিডিও দেন, ওইটা আমার নজরে নাও আসতে পারে, উপরের দিকে চলে যেতে পারে, আমি টাইম নিয়ে দেখতে নাও পারি, বাট ফেসবুক গ্রুপে
পোস্ট করলে হয় কি, আমি যদি একটু একদিন পরেও দেখি সেটা, বাট আমি গোছানো পদ্ধতিতে আমি এটা বুঝতে পারবো যে এটা আমার এই ব্যাচের স্টুডেন্ট, সে তার এই টপিকের উপর প্রেজেন্টেশন দিয়েছে। দেওয়ার পর আপনার সেখানে যে মিস্টেক গুলো থাকবে, যে ভুলগুলো থাকবে, সেটা আমি কমেন্টে অনেক সুন্দরভাবে আপনাকে আমি লিখে দিব, এক্সপ্লেইন করে দিব, ডিটেলস আমি বলে দিই। সেখান থেকে আপনি আপনার ভুলটা দেখে সংশোধন করে নিতে পারবেন। অর্থাৎ আপনি স্পিকিং করলেন, আপনি প্রেজেন্টেশন দিলেন, ভালো কথা, বাট আপনার ভুলটা যদি ধরতে না পারি আমি, বা ধরার লোক যদি না থাকে, ওই ভুল সারা জীবন ভুলই থেকে যাবে। সো এইটাও আপনাদের করতে হবে। তো একদিনে আমি এত প্রেশার দিব না বা এত কিছু করতে বলবো না। আপনার ফার্স্ট কাজটা হচ্ছে যে এটা আপনারা দেখে ফেলবেন। ফার্স্টে যেটা দেখালাম ইন্ট্রোডাক্টরি পার্ট, এরপর ইন্ট্রোডিউস ইউর সেলফের উপর একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনার মতো করে একটা প্রেজেন্টেশন আপনার নিজের ইনফরমেশন দিয়ে তৈরি করে ফেলবেন, যাতে করে আপনি আপনার প্রফেশনাল জায়গাগুলোতে সেটা অ্যাপ্লাই করতে পারেন। তৃতীয় কাজ হচ্ছে এই ডেইলি অ্যাক্টিভিটিস, এর সাথে পাস্ট অ্যাক্টিভিটিস, অতীতকালে আপনি কি করেছিলেন, আর ফিউচার অ্যাক্টিভিটিস। এটা আমার লেখা বইয়ের একদম শুরুর চ্যাপ্টারেও আছে। আর এইখানে যেটা দেওয়া আছে, এইখানে এই টপিকের উপর এটা একটা স্যাম্পল অ্যান্সার। আপনারা কিন্তু এইটা লিখবেন না, আপনারা প্রতিদিন কি করেন, আপনার কাজগুলো কি, আপনার অ্যাক্টিভিটিস গুলো কি, সেইটা আপনি লিখবেন। এটা এখানে অনেকগুলো মিলে যেতে পারে, বাট নতুন কয়েকটা ভার্ব নিয়ে আসার চেষ্টা করেন, নতুন কয়েকটা ওয়ার্ড নিয়ে আসার চেষ্টা করেন। এরপর আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, দেখেন আপনারা পারেন কিনা। প্রেশার নেওয়ার কোনো কিছু নাই, না পারলে আমি তো আছি, আমি দেখাবো। বাট আপনাদের একটু এগুলো করতে হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? বুঝতে পারছেন আপনারা? গতকালের ক্লাসটা সব থেকে ইম্পর্টেন্ট। গতকালের ক্লাস যারা করতে পারেননি, আজকে অনেকে নতুন জয়েন করেছেন, আমি সেটা পাঠিয়ে দিব। আপনারা মনে রাখেন, আজকে থেকে এইখান থেকে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হয়ে গেল। প্র্যাকটিক্যালি আপনাদের স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। ইভেন আমি এখান থেকে কনভারসেশন প্র্যাকটিস করাবো, এইখান থেকে আমি আপনাদের রাইটিং এর ভিতর নিয়ে যাব। সেগুলো সবই করতে গেলে, ডেভেলপ করতে গেলে আপনাদেরও আমার সাথে ফিডব্যাক দিতে হবে, না হলে এই ক্লাসগুলোর কোনো মানে হবে না। আমি আমার মতো বক বক করে গেলাম, আপনারা শুধু ক্লাস টাইম এসে দেখে গেলেন। You will not get any kinds of benefit from here. If you really want to be expert and fluent in English, you have to perform here. If you don't perform, you will not get the actual result. So whatever you think, just you have to speak. Don't think about mistake, don't think about grammar. I will tell you the strategy, the technique, the way of speaking, and you have to repeat it. You have to perform after me. If you perform in that way, you will be expert within very short time, inshallah. So don't think about so much word, vocabulary, grammar, tense, or other things. Just আমি যেটা করাবো, যেটা বলবো, সেটাই আপনি রিপিট করেন, সেটাই আপনি রিপিটেশন প্রসেসের ভিতর যান। দেখবেন ভালো একটা ডেভেলপমেন্ট আপনার চলে আসবে। দেন গ্রামারের ডেভেলপমেন্ট বা আদার্স যে বিষয়গুলো, সেগুলো আমি পরবর্তীতে রাইটিং এর ক্লাসগুলোর মধ্যে আমি ইন ডিটেলসে দেখাবো। হ্যাঁ, বাট আগে আমি চাচ্ছি আপনার স্পিকিং এ একটা ফ্লুয়েন্সি আসুক, আপনারা নিজেদের ভিতরে একটা কনফিডেন্স গ্যাদার করেন যে না, আমি ইংলিশে কথা বলতে পারি, যে কোনো টপিকের উপর দিলে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। তেমন একটা কনফিডেন্স যাতে আপনাদের আসে, এইটা আমি চাচ্ছি। ক্লিয়ার কথা? ওকে, ঠিক আছে। তো তাহলে আপনারা এগুলো করে ফেলবেন।